তোমার এসি, নাইলে ফ্রিজ, নাইলে ওভেন, নাইলে ওয়াশিং মেশিন, এগুলোর জন্য। এই জন্য সবসময় এই প্রবেশনটা রাখতে হবে, যে 4 মিলিমিটার স্কোয়ার তার টেনে রাখতে হবে। আর তোমার বিল্ডিং হলে তুমি যদি জানো যে আমি এখানে শুধুমাত্র মোবাইল টোবাইল চার্জ দেবো, হালকা লোড, সেক্ষেত্রে তুমি 2.5 ইউজ করতে পারো। বাট এটা না করাই বেটার, কারণ পরবর্তীতে কেউ এসে যেখানে যে পজিশনটা এমন একটা জায়গায়, এই জায়গা হয় এসি বসবে, নয় ফ্রিজ বসবে, নয় ওয়াশিং মেশিন, এগুলো বসবে। তো পজিশনটা ওই জায়গায়, তো সেই ক্ষেত্রে তুমি চলে গেলে ওই বাসা আরেকজন আসবে, সে কিন্তু ওখানে ফ্রিজ চালাবে, সে মনে করবে যে ঠিক আছে ফ্রিজ চালায়, যে থ্রি পিন আছে অবশ্যই, যে পজিশনে দিছে এই পজিশন এগুলোর জন্যই দিছে, কিন্তু সে কানেক্ট করে দেখবে ঠিক মতো পাওয়ার সাপ্লাই পাচ্ছে না, বা তার নষ্ট হয়ে যাচ্ছে, বা শর্ট সার্কিট, সার্কিট পড়ে যাচ্ছে। এই জন্য সবসময় এই মনে রাখবা 15 এম্পিয়ার 4 মিলিমিটার স্কোয়ার, কারণ এখানে আসলে খুব বেশি টাকা বাঁচানো যাবে না, বরঞ্চ তোমার একটা ভবিষ্যতে ঝামেলা আছে। তো এটাই এখানে বলে দেওয়া আছে। আর তোমার এই যে সুইচ বোর্ডের ক্ষেত্রে, আমরা নর্মালি বলছিলাম 1.5 মিলিমিটার স্কোয়ার, বাট যদি সুইচ বোর্ডের সাথে তোমার অনেকগুলা লোড লাগানো থাকে, সেই ক্ষেত্রে তুমি সেখানে 2.5 মিলিমিটার স্কোয়ার টানতে পারো। বাট সুইচ বোর্ড টু ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন ডায়াগ্রামটাও সাধারণত 2.5 মিলিমিটার স্কোয়ার হয়। মানে এই সুইচ বোর্ড থেকে যে লোডগুলো আসছে, প্লাস সুইচ বোর্ড থেকে যে তারটা ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কানেক্টেড, এটা প্রয়োজন অনুযায়ী লোডের কথা বিবেচনা করে অনেক সময় 1.5 না দিয়ে 2.5 দেওয়া হয় যদি লোড বেশি হয়। Prime target of conduit layout is to use least length of conduit, not least number of them. তার মানে তোমার কন্ডুইট লেআউটের ক্ষেত্রে তোমার বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে তারের দৈর্ঘ্য যত কমানো যায়, তারের সংখ্যা কমানোটা উদ্দেশ্য না। তারের সংখ্যা বাড়ুক, সমস্যা নাই, কিন্তু তারের দৈর্ঘ্য যাতে বড় না হয়, কারণ আই স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, লসটা হচ্ছে কি, যত ডিস্টেন্স ট্রাভেল করবা, যত বড় তার হবে, তত রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, সুতরাং আই স্কোয়ার আর লসটা আস্তে আস্তে বাড়বে। এই জন্য টার্গেট হচ্ছে যে তোমার তারের দৈর্ঘ্য যাতে কম হয়, এটা হচ্ছে মূল বেসিক প্রিন্সিপাল। এটাকে টার্গেট করে তোমার কন্ডুইট লেআউটটা করা হয়। দেয়ার ইজ নো নিড টু প্লেস এ সেপারেট কন্ডুইট ফর টু সুইচবোর্ড ইন্টারকানেকশন। এখানে বলছে যেটা যে সুইচ বোর্ড ইন্টারকানেকশনের জন্য দুইটা সুইচ বোর্ড যে থাকবে, ওই দুইটা সুইচ বোর্ডের তোমার দুইটা সুইচ বোর্ডের ইন্টার কানেকশনের জন্য সেপারেট কোনো কন্ডুইটের প্রয়োজন হয় না। এক সুইচ বোর্ড থেকে তুমি তার আরেক সুইচ বোর্ড নিতে পারো, মানে কয়েকটা সুইচ বোর্ড মিলে একসাথে তুমি কানেক্ট করতে পারো ইজিলি, আলাদাভাবে তার টানার দরকার নাই। এটাই বলা আছে। এখন আমরা যদি একটু দেখি যে তোমাকে হয়তো পরীক্ষায় এরকম একটা জিনিস দেওয়া থাকবে, ফিটিংস এন্ড ফিকচার দেওয়া থাকবে, তার মানে রুমের একটা প্ল্যান দেওয়া আছে। আর এই প্ল্যানটা খুব জাস্টিফাইড না হইলেও হবে যে এই রুমটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, ওয়াশরুম এত বড় হলো কেন, এরকম জাস্টিফিকেশন না থাকলেও হবে, কারণ রুম ডিজাইন করার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তোমার কন্ডুইট লেআউট করা। সো রুমের ভিতরে কিছু জিনিস দেওয়া থাকবে, এগুলো হচ্ছে ফিটিংস এন্ড ফিকচার। এখনো কিন্তু কন্ডুইট লেআউট আসে নাই। কন্ডুইট লেআউট মানে হচ্ছে পাইপ যখন বসাবা, তার টানার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা হচ্ছে কন্ডুইট লেআউট। সো এটা হচ্ছে ফিটিংস এন্ড পিকচার লেআউট। তো পরীক্ষার হলে যদি এরকম দিয়ে দেয় অনেক সময়, তাহলে তোমরা যেটা করবা, এখানে তো ফিটিংস এন্ড পিকচার লেআউট আছেই, সুতরাং এইটাকে আবার যদি তোমার আবার কষ্ট করে তোমার পরীক্ষার খাতে আবার এটাকে তুলে আঁকার দরকার নেই, আঁকার পরে এগুলো বসানোর দরকার নেই। জাস্ট যে জায়গাটা আমি ড্র করছি ওইটার উপরেই কাজ করবা তুমি। ওইটার উপরে ধরো কিছু কিছু জায়গায় ফিটিংস এন্ড পিকচারের সাথে কন্ডুইটটা ডিফারেন্ট, তাহলে এইটার পাশে দিয়ে ছোট্ট করে কন্ডুইটের সিম্বলটা এঁকে দিলে হবে। আর বাকি এটাকে এটার সাথে কানেক্ট করলে হবে, মানে এগুলাকে ইউজ করলে হবে, আলাদা করে ফিগার রাখা লাগবে না, আলাদা ফিটিংস এন্ড পিকচার দরকার নেই। জাস্ট যেখানে ডিফারেন্স আছে, ধরো এটা ফিটিংস এন্ড পিকচার এরকম, কন্ডুইট অন্যরকম গোল, তাহলে এই মাঝখানে একটা গোল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবা যে কন্ডুইট লেআউট, তাইলে হবে। তো এখান থেকে সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে তোমার মিটার বোর্ড, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। এখন দেখো সুইচ বোর্ড, এই যে এক থেকে শুরু করে 1 2 3 4 5 6 7, সাতটা সুইচ বোর্ড আছে। এখন তোমাকে বলছে এটা কন্ডুইট টান, কন্ডুইট লেআউটে টানতে হবে। তার আগে আমি দেখে নেই, দেখছো এখানে একটা থ্রি পিন দেওয়া আছে, এখানে একটা থ্রি পিন, এখানে অবশ্য টু পিন। টু পিন মানে হচ্ছে এই সুইচ বোর্ডের সাথে যে সকেটটা থাকে, সেই সকেটটা। তো আমাদের মূল প্রিন্সিপাল, আর সিম্বল গুলো তো জানো, এটা ফ্যানের, এটা টিউব লাইট, এটা সুইচ বোর্ড, এগুলো পরে আসছি আমরা, আর এগুলো লাইট। এখানে ওবিএস এখন ক্যাটাগরি কন্ডুইট লেআউট যদি আমি দেখি, তাহলে আমি আমি তো ওবিএস অফ এখানে করতে কেবল জাস্ট ওটার ভিতরে স্টপ রেকর্ডিং দিলাম। কেবলে ঢুকছে, মিটার বোর্ড থেকে মেইন এই সুইচ বোর্ডে আসছে, সুইচ বোর্ডে শুধু মেইন আর কি। এখন বলছিলাম কি, যে সুইচ বোর্ড থেকে সবগুলোতে কানেকশন দেবে। আর বলছিলাম এখানে হচ্ছে কয়েকটা সুইচ বোর্ড মিলা একটা ইন্টার কানেকশন হয়, একটা গ্রুপ হয়।
ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সুইচ বোর্ড এখান থেকে তার টানাটা দরকার নেই, কারণ সুইচ বোর্ডের আন্ডারে লোড খুবই কম থাকে। আর বারবার যদি এখান থেকে তুমি তার টানো, এটা পৃথিবীর মানে হযবরল অবস্থা হয়ে যাবে এবং প্রচুর তারের লাগবে তোমার। এই জন্য আমরা কি করি, কয়েকটা সুইচ বোর্ড মিলে একটা গ্রুপ করি, গ্রুপ করে সেই গ্রুপটার মধ্যে যে কোনো একটাতে কানেকশন দিই। এখানে দেখো যে সুইচ বোর্ড 1 2 3 4 5 এই পাঁচটা মিলে ওরা একটা গ্রুপ করছে, আর এই দুইটা মিলে একটা গ্রুপ করছে। আমরা গ্রুপ করার সময় চিন্তা করবো ইকুয়ালাইজেশন যাতে হয়, যাতে সবগুলা গ্রুপে মোটামুটি কোনোটাতে খুব বেশি লোড, কোনোটাতে খুব কম লোড না হয়, যাতে করে জাস্টিফাইড হয় যে আমি এই চার পাঁচটাকে নিয়ে যেহেতু গ্রুপ করলাম, এখন দেখা যাচ্ছে কি পাঁচটা হচ্ছে অনেক পাঁচটা সুইচ অনেক লোড, আর এইখানে মাত্র দুইটা মিলে একটা করলাম, এটা পুরো জাস্টিফাইড হলো না। কারণ তো এর মূল কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে বাইরের পোর্শন, এটা ভিতরের পোর্শন। বাইরেরটা যদি ভিতরেরটা সাথে জোড়া দিতে হয় কমপ্লেক্সিটি বাড়ে, এখান থেকে তার আবার ভিতরে নিতে হবে। তো এইটা যাতে না করা লাগে তার জন্য ওরা এই দুইটাকে মিললে এটা মানে আনজাস্টিফাইড হলো। এরা কি করছে, এটা দুইটা মিললে একটা গ্রুপ করছে, আর এগুলো পাঁচটা মিলে করেছে। এগুলো তো সিম্পল আসলে, লাইফ ফ্যানের জন্য এত লোড কারেন্ট আসলে, আর সবগুলো ফ্যান তো একসাথে চলে না, এই জন্য ওরা এটা কাজটা করছে। আর আরেকটা অপশন হচ্ছে এইখানে তোমার অনেক বড় একটা স্পেস, ভবিষ্যতে যদি কোনো কিছু আসে, ধরো এই রুমের একটা ফ্রিজ কিনলো বা একটা ওয়াশিং মেশিন কিনলো, তো তার টেন্ডেন্সি থাকবে কি এই খালি জায়গাগুলোর মধ্যে রাখার জন্য। অর্থাৎ এই জায়গাগুলোতে এখন তুমি দেখতেছো দুইটা সুইচ বোর্ড, কিন্তু 4-5 বছর পর এসে দেখবে এখানে অনেক জিনিস যুক্ত হয়েছে, বা এটাকে পার্টিশন করে আরো দুইটা রুম করা হয়েছে। এই জন্য কি করছে, আলো ভবিষ্যতের কথা চিন্তা করেও এই দুইটারে একসাথে করছে আর কি। তো এই দেখো তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত 5 পর্যন্ত সুইচ বোর্ডের মধ্যে এই মিটার বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কানেকশন আসছে কোনটাতে, 4 নাম্বার সুইচ বোর্ডে আসছে, এখানে 6 নম্বরে আসছে। আর 1 2 3 4 5 সবগুলো একসাথে ইন্টার কানেক্টেড, 6 7 একসাথে ইন্টার কানেক্টেড। আর আসছে কোথায়, 4-এ একটা আসছে, 6-এ একটা আসছে, আর একটা কোথায় গেছে দেখো, এই যে এখানে একটা 3 পিন সকেট আছে যে বিল্ডিং এর জাস্ট লিন্টেল লেভেল বরাবর, এটা হচ্ছে এসির জন্য রাখছিল আর কি। তার মানে 3টা লাইন ডিস্ট্রিবিউশন থেকে আসছে। এখানে যেটা দিতে হবে লিজেন গুলো দিতে হবে। লিজেন মানে হচ্ছে C1 C2 C3 C4, মানে এগুলো তো আমরা বুঝতেছি না। C1 মানে হচ্ছে তুমি ডট ডট লাইন দিছো, মানে এটা হচ্ছে একটা পাইপ। এই পাইপের মধ্যে তার আছে, কয় জোড়া তার আছে, কি ধরনের তার আছে, আমি তো এগুলো কিছু বুঝি না। এই জন্য লিজেন দিতে হবে। লিজেন যদি না দাও তাহলে অর্ধেক মাছ কাটা, এটা মনে রাখবা। তো C1 C2 C3 এগুলোর মানেটা কি আসলে দেখি। C1 মানে হচ্ছে এক জোড়া তার, 2 মানে হচ্ছে 2 2 4 মানে 2 জোড়া তার, 3 মানে হচ্ছে 3 জোড়া তার, 4 মানে হচ্ছে 4 জোড়া তার, 5 মানে হচ্ছে 5 জোড়া তার। এভাবে যতটা দিছে তত জোড়া তার। এটা কোনো কনভেনশন নাই, এটা হচ্ছে মনে রাখার জন্য, মানে একসময় তুমি ভুলে যাবে এখানে কত জোড়া তার আছে, এখান থেকে কাজ করে আসার পরে এখানে ভুলে যাবে। এই জন্য ওরা একটা কনভেনশন ইউজ করছে যাতে করে মনে থাকে। C1 মানে 1, তারপরে এখানে C3 দেখার সাথে সাথে তার হিসাব করা লাগবে না, আসলে কয় জোড়া আছে মুখস্থ বলেই দিতে হবে, 3 জোড়া তার আছে, যেহেতু C3 দিয়ে সেটা ইউজ করছে। আর কিছু কিছু ক্ষেত্রে আইসা যেমন পারে নাই, C8 9 এখানে এসে পারে নাই। তো C1 এ দেখো এটা হচ্ছে লাইট লোড আর লাইট ফ্যান, এগুলোর জন্য 1.5 হলে চলে, এই জন্য 1.5 মিলিমিটার স্কোয়ার, সবগুলো 1.5 মিলিমিটার স্কোয়ার। বাট C8 টা দেখো 2 ইন্টু 2.5 মিলিমিটার স্কোয়ার। তো C8 টা কোনটা একটু দেখি, এই যে C8, C8 মানে হচ্ছে C7 পর্যন্ত দেখো, মানে হচ্ছে 7 জোড়া তার। C8 এ এসে কিন্তু ওরা আবার জোড়াটা ভেঙে দিচ্ছে, C8 এ এসে ওরা মানে বুঝাইতেছে তোমাকে এখানে 2 জোড়া তার, 2 ইন্টু 2.5, বাট তারের স্পেসিফিকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটার মডেল নাম্বারটা ওরা চেঞ্জ হয়ে গেছে। বাট ওই চেষ্টা করছিল একসাথে রাখার জন্য আর কি, জন্য C8 দিছে। তার মানে 8 মানে হচ্ছে কি 8 জোড়া তার না, আসলে এখানে 1 জোড়া তারই আছে, বাট স্পেসিফিকেশনটা চেঞ্জ হয়েছে, 1.5 থেকে সুইচ করছে 2.5 এ, এই জন্য 2.5। একেবারে C9 তার মানে এরা হচ্ছে কি তোমার 3 পিন C8 9। এই যে দেখো C8 9 গুলো এখানে আসছে, 3 পিন হইতে পারে অথবা মোটা তার হইতে পারে, যেটা 4 মিলিমিটার স্কোয়ার, তার মানে এটা অবশ্যই 3 পিন। এই যে 4 মিলিমিটার স্কোয়ার 3 পিনে আসছে দেখছো। আর C8 টা হচ্ছে 2.5, C8 টা হচ্ছে এটা আর কি। C8 টা হচ্ছে এই যে C8 টা হচ্ছে এটা, কারণ ওই যে বলছিলাম সুইচ বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড, এই তারের মধ্য দিয়ে সবার কারেন্ট যাচ্ছে, সুতরাং এই তারটা একটু মোটা হইতে হবে, এই জন্য ওরা 1.5 হইলো, এ হচ্ছে কত 2.5, এইভাবে দেয়া আছে। C8 9 মানে হচ্ছে 2 ধরনের তার এখানে আসছে, এসে ঢুকছে। তাহলে এটা বুঝতে পারছো। এখন আসো আমরা যদি তোমাকে এটা আঁকলাম কন্ডুইট লেআউট, প্রথমে ছিল ফিটিংস এন্ড ফিক্সচার লেআউট, তারপর আসলো কন্ডুইট লেআউট, এবার হলো সুইচ বোর্ড কানেকশন ডায়াগ্রাম। সুইচ বোর্ড কানেকশন ডায়াগ্রাম মানে হচ্ছে সুইচ বোর্ড গুলো কিভাবে কানেক্টেড, সুইচ বোর্ডের সাথে কোন কোন সুইচ বোর্ডের সাথে কি কি টাইপের লোড কানেক্টেড। তাহলে দেখো 1 2 3 4 5 আমরা দেখছিলাম, 5টা মিলে একটা গ্রুপ করছিল এই 5টা, 6 7 মিলে একটা গ্রুপ করছিল 6 7। আর এই 1 থেকে 5 এর মধ্যে 4 নম্বরে আসছে ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন, 6 নম্বরে আসছে দেখো এই যে 4 নম্বরে আসছে ডিস্ট্রিবিউশন কানেকশন,
আচ্ছা 6 নম্বরে আছে। আর ফর এক্সাম্পল যদি একটা ধরি আমি, যেমন এখানে সবচেয়ে সহজটা যদি বুঝি, সুইচ বোর্ড 7 এর সাথে কয়টা আছে দেখো, তিনটা ইকুইপমেন্ট আছে। সুইচ বোর্ড 7টা কই, এই এই যে সুইচ বোর্ড 7 এর সাথে কয়টা আছে দেখো, তিনটা আছে। এখানে আছে একটা, এখানে একটা, দুইটা, আরেকটা তো পাইলাম না, আরেকটা কই, আরেকটা হচ্ছে ধরো এইটা, এই যে 1 2 3, এই যে এই একটা দুইটা, আর সুইচ বোর্ডের সাথে হচ্ছে এই আরেকটা। এই তিনটা জিনিস সুইচ বোর্ডের সাথে আছে, এই যে তিনটা। আবার এখানে দেখছো মাঝখানে আর দিয়ে রাখছে, আর হচ্ছে রেগুলেটরের জন্য, যেহেতু ফ্যান, 1 নাম্বার ফ্যান, একটা ফ্যান, রেগুলেটর। এখানে হচ্ছে কি ফ্যান 2, 2 নম্বর ফ্যান, ওখানে একটা রেগুলেটর আছে, এই জন্য রেগুলেটর। আর এগুলো হচ্ছে সুইচ, প্রত্যেকটা লাইট ফ্যানের সাথে একটা করে সুইচ থাকে, সুইচ দিয়ে অন অফ যাতে করা যায়, এটাগুলো হচ্ছে তার সুইচ। আর এখানে দেখো বলছিলাম, এগুলো হচ্ছে সব 1.5 মিলিমিটার স্কয়ার ঢুকছে। এই যে সুইচ বোর্ড 1 থেকে 6, এটা কত 1.5। বাট এই যে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ড 6 এ আসছে, এটা কনফিগারেশনটা কত 2.5। কারণ কি এই মোটা তার দিয়ে এই সবার কারেন্ট যাচ্ছে, ও কিন্তু নিচে শুধুমাত্র 3 জনের কারেন্ট, ও কিন্তু বাট এই কিন্তু নিচে সবার কারেন্ট, এই জন্য এটা 2.5। একইভাবে এটা থেকে এটা 1.5, এটা 1.5, বাট এ কি করতেছে, এই যে এই তারটা সবার কারেন্টকে দিচ্ছে, এই জন্য 2.5। এটা গেল আমাদের সুইচ বোর্ড কানেকশন ডায়াগ্রাম। এবার যদি দেখি ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন ডায়াগ্রাম, ডিস্ট্রিবিউটর বোর্ড কানেকশন ডায়াগ্রাম মানে হচ্ছে ওই যে দেখাইছিলাম না, মিটার বোর্ডের সাথে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কোথায় কোথায় গেছে, তিনটা গেছিল বলছিলাম। 4 নাম্বার সুইচ বোর্ডে একটা গেছে, 6 নম্বরে গেছে, আর একটা কোনটাতে গেছে, 3 পিনে গেছে, এই যে 3 পিন সকেট। এইখানে একটা সার্কিট ব্রেকার থাকবে, তোমরা নিজেরাও দেখছো যে ডিস্ট্রিবিউশন বোর্ডের উপরে কোনো রুমের হঠাৎ করে কারেন্ট পড়ে গেলে বা কারেন্ট বন্ধ হয়ে গেলে, বাকি রুমগুলোতে আছে বা দুইটা রুমে নাই, তখন যে এই সার্কিট ব্রেকারটা উঠিয়ে দিতে, এটা হচ্ছে সেই এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটা অটোমেটিক শর্ট সার্কিট হইলে বা লোড বেশি হলে পড়ে যায়, ম্যানুয়ালি উঠিয়ে দিতে হয়। তারপর প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য আবার একটা আছে, মানে SB4 এর জন্য 10, SB6 এর জন্য 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার, এগুলো দিছে। আর এগুলো দেখো 2.5। আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, কারণ এটা 3 পিন হলে তার রেটিংটা 4 মিলিমিটার স্কয়ার, এটা আমরা জানি, এই জন্য 4 মিলিমিটার স্কয়ার দুইটা। আর এরা হচ্ছে কি সুইচ বোর্ডে আসছে, মানে সব সুইচ বোর্ডে কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এই জন্য 2.5। আর এইটা কত দেখ, এইটা যে আসছে, এটা আসছে কোথা থেকে, ওই যে মিটার বোর্ডে মানে মেইন সাপ্লাই থেকে আইসা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকছে। তো এইটা কত, এই জন্য কিভাবে আসতেছে, একটা পিভিসি পাইপ দিয়ে। যাদের বাসা শহরে, তো ওরা দেখবে যে মাটির নিচ থেকে একটা পাইপ উঠে আসছে, পাইপের মাথা থেকে বের হয়ে এই মিটার বোর্ডে ঢুকছে। যাদের বাসা গ্রামে টামে, নর্মাল টিনের ঘর, তখন দেখবা যে ওই যে লাইন থেকে একটা তার এসে ঢুকছে, চোখ দিয়ে দেখলে দেখা যায়, এরকম আর কি। জিআই পাইপ দিয়ে আসে কখনো এগুলা। আর এখানে হচ্ছে কি একটা এমসিবি দিয়ে রাখে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। অনেক সময় এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের আন্ডারে অনেক সময় আরো কতগুলো ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। ধরো একটা বাসার মধ্যে 20টা ফ্ল্যাট আছে, সব ডিস্ট্রিবিউশন বোর্ডের মেইন সুইচ হচ্ছে বাড়ির মালিকের ঘরে, মালিকের সিঁড়িতে, তখন সেখানে হচ্ছে তার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। ওখান থেকে প্রত্যেকটা বাসায় একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড গেছে, যদি বাসা বড় হয় আর কি। আর নাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা শুধু একটা ডিস্ট্রিবিউশন বোর্ড হলে চলে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখলাম যে, এখন বলো তো এগুলো পড়তে কারো কোনো, এই যে এতটুকু করে পড়াইলাম, এগুলো বুঝতে কারো কোনো অসুবিধা আছে, না স্যার, কোনো জানার কিছু আছে? একদমই না। না, এগুলো সব আমরা জানি। পিএইচডি করছিলাম, পিএইচডি সময় একটা কোর্স ছিল, একটু মেজর কোর্স ছিল, এটা তো স্যার একটা ছোট একটা পার্ট। বুঝছো কিনা সবাই? ইয়েস স্যার। মানে স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা আছে? ঠিক আছে। আর তোমাদের হচ্ছে জুম চ্যাট বক্সে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, রেকর্ডিং অন করে দিছি তো। জুম চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা, যেহেতু 2টা ব্যাচ আছে এখানে, পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিয়ে দাও, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা আসি, ডিস্ট্রিবিউশন বোর্ডেরটা হয়ে গেল। এবার আমরা দেখি এখানে কিছু কমন কথাবার্তা আছে। কমন কথাবার্তা গুলা কি আগেও বলে আসছি, যে 3 পিন অলওয়েজ 15 এম্পিয়ার, এবং এই 3 পিন 15 এম্পিয়ার অবশ্যই টানতে হবে কোথা থেকে, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডাইরেক্টলি আসতে হবে, কোনোভাবে এটা সুইচ বোর্ড থেকে আসতে পারবে না, বুঝছো? এবং এটার জন্য 4 মিলিমিটার তার লাগবে। বাট সুইচ বোর্ড গুলা ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে কানেক্টেড 1.5 হইতে পারে, 2.5 হইতে পারে, ডিপেন্ডেন্ট অন দা কি লোড। লোড কেমন হয়, যারা কেমন কনফিগারেশন, কেমন কি টাইপের লোড, এগুলোর উপর বেস করে 1.5 অথবা 2.5 মিলিমিটার স্কয়ার তার চুজ করতে হবে। বাট যদি সুইচ বোর্ডেই তুমি দেখো যে তোমার এই সুইচ বোর্ড দিয়ে তুমি অনেক বেশি হাই লোড চালাচ্ছ,
ওই 3 পিনের তারটাও এখানে দিয়ে দিতে পারো 4 মিলিমিটার স্কোয়ার, বাট এটা হচ্ছে ডোমেস্টিক পারপাসে আনইউজেবল। এগুলো সাধারণত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো কিছু আমারটা আমি ইউজ করা হয়, দেখতেছি না, বাট রুমের মধ্যে এই 4 মিলিমিটার এক স্কোয়ার তার হচ্ছে না দেওয়া কোনো। তোমার উচিত না। কারণ তুমি তো তোমার সুইচ বোর্ডের সকেট দিয়ে হিটার চালাবে না। হিটার চালাতে গেলে কি হবে, 4 মিলিমিটার তার দিচ্ছ ঠিকই, কিন্তু সুইচ বোর্ডের যে প্লাস্টিক, কোনোভাবে যদি এই প্লাস্টিকের সংস্পর্শে থাকে, ওই প্লাস্টিক পুরোটা কিছুক্ষণ পরে গলে যাবে। হয়তো বা তার সাপোর্ট দিচ্ছে, কিন্তু যে পরিমাণ হিট আসতেছে ওইটা প্লাস্টিক দিতে পারবে না, কারণ প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে 2.5 মিলিমিটার স্কোয়ার, তার মধ্যে যে পরিমাণ কারেন্ট যায় ওগুলোর জন্য। সো কোনোভাবেই ডোমেস্টিক পারপাসে এই 4 মিলিমিটার স্কোয়ার তার দেওয়া উচিত না, দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা দেখে দেখো, এটা হচ্ছে একটা কেবল টেলিভিশনের ওয়্যারিং, যে কেবল টেলিভিশন কেমন হয়। এইগুলা তোমরা যদি একটা ডিশের টিভি অথবা কেবল টিভি, মানে টিভির তারটা যদি খুললে দেখবা এটার ভিতরে অনেক কিছু থাকে। দেখবা যে উপরে ছোট্ট একটা কপারের তার থাকে, তারপরে এটার উপরে কিছু এই ফোমের মতো কিছু থাকে, তারপরে কিছু আঁশ জাতীয় জিনিস থাকে, তারপরে প্লাস্টিক থাকে, এরকম বিভিন্ন ধরনের লেয়ার থাকে। কারণ যেহেতু এটা কেবল টিভি, এটা তো সিগন্যাল রিসিভার, এই জন্য যাতে করে নয়েজ খুব বেশি না আসে, এই জন্য এটার ভিতরে দেখবা যে ফোমের মতো, তারপরে তুলার মতো, তারপরে জালের মতো কিছু লেয়ার দিয়ে রাখে, লেয়ার দিয়ে এটাকে প্রোটেকশন দেয়। এই জিনিসগুলো বলা আছে এখানে, দেখো। তারপর আসো, এটা চেহারাটা দেখতে কেমন হয়, এই যে দেখো কেবল টিভি, এটা হলো মূল তার। তারপরে এখানে দেখো একটা লেয়ার থাকে, তারপর ওই যে একটা পাতলা একটা শীটের মতো লেয়ার থাকে, তারপর বড় পাইপ দিয়ে ঢেকে দেওয়া, যাতে করে ইনসুলেশন তোমার সিগন্যাল, যাতে করে এই সিগন্যাল গুলা খুব বেশি ফ্লাকচুয়েট না করে আর কি, বা নয়েজ এটার সাথে অ্যাড না হইতে পারে, বা অন্য কোনো সিগন্যাল আসে এটাকে হিট করতে না পারে, তার জন্য এগুলো দেওয়া হয়। আর টেলিফোন ওয়ারিং এগুলো লাগবে না, এখন তার বাসা বাড়িতে কেউ টেলিফোন ইউজ করে না। এটার বদলে তোমার অপটিক্যাল ফাইবারের লাইন, নেটের লাইন, এগুলো চলে আসছে আর কি, সেম জিনিসই, জাস্ট নেটের লাইন এগুলো এখানে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে আর কি। তো এগুলোর দরকার নেই, টেলিফোন ওয়ারিং কেমনে কেমনে কানেক্ট করে এগুলোর দরকার নেই। এই হচ্ছে তোমাদের স্লাইড 1। এখন বলো, এই স্লাইড 1-এ যে পড়াইলাম কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? অনেক কিছুই পড়াইছি তোমাদেরকে। এই স্লাইড 1-এ যা আছে পুরো কোর্সের হচ্ছে 70%, 60 থেকে 70% হচ্ছে এই জায়গার মধ্যে আছে। আচ্ছা, বুঝছো, পুরো কোর্স 70% কভার করছে হচ্ছে এই স্লাইডটা, এটারই এক্সপানশন থাকবে হচ্ছে বাকি স্লাইড গুলাতে। বলো, বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বল বল বল, কোনো সমস্যা নেই, বল। না না, আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু নেক্সট স্লাইডটাতে আসি, স্লাইড নাম্বার 2। বুঝলে তো সমস্যা, বুঝতে চাইলে তো সমস্যা হবে না নাকি? ধর আমি গাড়ি স্টার্টে দিলাম না, এই অ্যাক্সিডেন্টের সমস্যা আছে কোনো অবস্থা, মানে আমি নিরাপদে থাকছে কথা আমি। স্লাইড নাম্বার 2টা আশা করি দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারে। এখন আসো, এখানে আমরা যেটা বলবো টুলস, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর জন্য যদি আমরা করতে চাই, তাহলে করার সময় আমাদের কিছু যন্ত্রপাতি হাতের কাছে থাকতে হবে। এই যন্ত্রপাতিগুলো আমরা এখানে দেখবো, ওই যন্ত্রপাতিগুলো এই স্লাইডটাতে আসলে কি দেখবো, যে তোমার ইলেকট্রিক্যাল কাজের জন্য কি কি টাইপের টুলস আমার হাতের সামনে থাকতে হবে সেটা দেখবো, এবং হচ্ছে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক কি কি টাইপের টুলস লাগবে সেটাও দেখবো। দেন হচ্ছে থার্ড দেখবো হচ্ছে মেনটেন এন্ড ইউজ দিস টুলস সেফলি। থার্ড হচ্ছে এই টুলস গুলাকে কিভাবে আমরা মেনটেন করবো এবং ইউজ করতে পারবো সেফলি, সেটা দেখবো। তো ফার্স্টে সবাই যেটা চিনি আমরা, সেটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলস, সেটা হচ্ছে তোমার স্ক্রু ড্রাইভার, এবং সবচেয়ে বেশি এটা ইউজ হয়। আর এই মাথাটা দেখাও, এই মাথাটা হচ্ছে একটা স্মলার ফাস্টেনার মধ্যে থাকে, এবং এই জায়গাটার মধ্যে দেখো ব্লেড উইথ একদম ধারালো একটা অংশ থাকে, পাতলা একটা অংশ থাকে। তো এইটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে তুমি যে কন্ডুইট লেআউট করবা, করার সময় কি করবো, কন্ডুইট লেআউটটা সাধারণত করে তো হচ্ছে যখন তোমার ইটের গাঁথনি দিছো, ইটের গাঁথনি দেওয়ার পরে প্লাস্টার করার আগে, ধরো তুমি যখন রং করবা, প্লাস্টার করবা, ঠিক তার আগে দিয়ে এই ইটটার মধ্যে খুঁড়ে 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 গর্ত করে এরকম একটা চ্যানেলের মতো করে। এই চ্যানেলের ভিতরে পাইপ গুলো ঢুকায়, পিভিসি পাইপ, প্লাস্টিকের পাইপ পাইপ ঢুকায়, পাইপের ভিতর দিয়ে টান টানে। এই যে বা খুললা তুমি, খুঁড়া যে একটা গর্ত, চ্যানেল চ্যানেল ক্রিয়েট করলা পুরো লাইন ঘরের মধ্যে, কোন দিকে যাবে না যাবে, চ্যানেল ক্রিয়েট করলা, এটার মধ্যে কিছু এবড়ো থেবড়ো অংশ থাকতে পারে, অথবা ধারালো অংশ থাকতে পারে, বা ইটটা ভাঙছে ঠিক মতো ভাঙে নাই, পাইপটা ঢুকতেছে না। তখন এটা দিয়ে কি করে, এটা দিয়ে স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটু বাইরে টেনে বা একটু ঘষাঘষি করে ওই জায়গাটা সমান করে, সারফেসটা স্মুথ করে তারপরে দেওয়া হচ্ছে তোমার পাইপ টানে, পাইপ ঢুকে আর কি। তো এইখানে হচ্ছে স্ক্রু ড্রাইভার অনেক ধরনের হইতে পারে।
স্ক্রুড্রাইভারের মূলত মাথার উপরে বেস করে তার বিভিন্ন ধরনের নাম হয় আর কি। যেমন এটা হচ্ছে ফ্ল্যাট, এই জন্য এর নাম হচ্ছে ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার, কারণ ফ্ল্যাট যেহেতু হেড এই জন্য ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার। আরেকটা আছে দেখো এরকম ফিলিপস টাইপের, এগুলো হচ্ছে স্ক্রু আটকানোর জন্য, টাইট দেওয়ার জন্য অনেক সময় ফিলিপস টাইপের ইউজ করা হয়, মাথার উপর বেস করে তাদের নাম। তো দেখো ডিফারেন্ট টাইপের স্ক্রু হেড গুলা থাকে এবং তাদের নামটাও দেখানো আছে এখানে। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে এই যে প্লাস মাইনাস, বেশিরভাগ আমরা এগুলো চিনি, প্লাস চিনি, মাইনাস চিনি, আবার কিছু কিছু আছে উল্টাপাল্টা টাইপের যেগুলো আমরা কখনো দেখিও নাই, জানিও না। এগুলো আসলে ইউজ করা হয় প্রত্যেকটা মাথার উপর বেস করে নাম, ধরো ফিলিপস টাইপের, প্লাস টাইপের, এরকম নামের উপর বেস করে আছে। তো এগুলো আসলে কেন ইউজ করা হয়, এগুলা ইউজ করা এইখানে একটু ভালোভাবে দেখবো আমরা। যে দেখো এইটা এই স্লটের নাম ক্রস, শিল্প, ফিলিপস, তারপরে হচ্ছে টর্কস, বিভিন্ন ধরনের নাম আছে। এটা আমরা বাংলা যে নামে লোকাল নামে চিনি সেটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এইটা সবচেয়ে বেশি ভিউ ইউজ হয় এই দুইটা। এটা হচ্ছে তার হচ্ছে তোমার টু ডাইমেনশনাল ভিউ, এটা। আর এটাও দেখো একটা, এটা হচ্ছে ছবি, আর এটা হচ্ছে রিয়েল পিকচার। টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ভিউটা দেখো, যে বাস্তবে দেখতে এরকম, ছবিতে এরকম, আসলে এরকম, আর বাস্তবে এটা যেটার সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে এটা টাইট করবে। তো এটা হচ্ছে তার ছবি, এই যে দেখো এটা ছবি, এটা হচ্ছে বাস্তব। আর এইটার সাথে যেটা অ্যাডজাস্ট হবে, যে ড্রাইভারটা এখানে হচ্ছে, একটা হচ্ছে স্ক্রু আর একটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। তার মানে স্ক্রু হচ্ছে এইটা আর ড্রাইভার হচ্ছে এইটা, স্ক্রুটাকে টাইট দেওয়ার জন্য, খোলার জন্য ড্রাইভার লাগবে। এইটা হচ্ছে স্ক্রু সিম্বল ছবি, আর এটা হচ্ছে বাস্তবে দেখতে সবচেয়ে বেশি নাকি স্লো অটোমেটিক কনফিউজ ছিলাম সব সেটা স্টিকার ড্রাইভার। লাগায়। ধরো একটা মেশিন আছে, মেশিনটার মধ্যে অনেকগুলো পার্টস আছে। তো এখন চোরে রাত্রে বেলা চুরি করতে আসলো, তাই সে কি করলো, সে এটা খুলে নিয়ে যাবে, যে লোহার জিনিস বাজারে বিক্রি করে টাকা পাবে। কারণ একটু আসতে নিয়ে এসে কি করবে, সে তো এটা পিড়ে ভাঙবে না, সে এটারে খুলতে চেষ্টা করবে। কারণ তার কাছে তো এই জিনিস নেই, কারণ এটার মধ্যে যে স্ক্রুটা দিছে, সেই স্ক্রুটা একটু আনকমন স্ক্রু দিছে, এরকম দিছে যাতে করে এই জিনিসটা ড্রাইভারটা সবার কাছে অ্যাভেলেবল না থাকে। তাহলে চোরে সারাদিন পিটাপিটি করে কিন্তু এটা খুলতে পারলো না। কিন্তু যদি এটা থাকতো, এটা সবার কাছে আসে, সেটা তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে এটা খুলে ফেলতো, খুলে জিনিস লোহা নিয়ে বিক্রি করে দিত। কিন্তু এখন এটা হওয়ার কারণে সে কিন্তু আর পারতেছে না, কারণ এটা ড্রাইভার তার কাছে নাই। এরকম কিছু জিনিস আছে যেগুলো আসলে মেনটেনেন্স করার সময় যে কেউ যাতে ইচ্ছাকৃত খুলতে না পারে, তার জন্য এরকম আনকমন কিছু জিনিস ইউজ করা হয়, যাতে করে যে মানে যে কনসার্ন পার্সন শুধুমাত্র সেই এটা খুলতে পারে। এবং তার কারণ তার কাছে ড্রাইভারটা আছে, এবং ওই যন্ত্রের জন্য, ওই পার্টসের জন্য ওই একটা ড্রাইভারের দেয়া আছে। এই জন্য এরকম জায়গাগুলোতে যেগুলো সিক্রেট মানে সিকিউরিটি দরকার, সেগুলোতে আসলে এইরকম টাইপের অ্যাবনর্মাল কিছু ইউজ করা হয়। আর নর্মালি যেগুলা চাই যে সবাই অ্যাক্সেস করুক, সেগুলোর জন্য এইগুলো কয়েকটাই কমন আর কি। তো প্লায়ার্স আমরা সবার সাথে পরিচিত, প্লায়ার্স, এটাকে আমরা প্লাস নামে অনেক সময় ডাকি। আসল নাম হচ্ছে প্লায়ার্স। তো প্লায়ার্স এর নাম হচ্ছে স্লিপ জয়েন্ট প্লায়ার্স, কারণ এখানে একটা স্লিপ জয়েন্ট থাকে মাথা, এটাকে বামে ডানে করা যায়, এই জন্য এই নাম অনুযায়ী এটার নাম হচ্ছে স্লিপ জয়েন্ট। তো এটা দিয়ে কি করে, প্লায়ার্স আর ক্যাপাবল অফ হোল্ডিং, টুইস্টিং, বেন্ডিং এন্ড কাটিং অবজেক্টস আর এক্সট্রিমলি ইউজফুল ক্লাসিফিকেশন টুলস। এই প্লাসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়ারিং এর সময়, কারণ এটা দিয়ে চাপ দিয়ে তার ধরে নেওয়া যায়, তার টাইনা নিয়ে আসা যায়। জানি কি করে এটারে দাঁত দিয়ে তোমরা আসলে তার কাটা দেবে, নরম প্লায়ারটা আমরা কি কাটা যায়, অল্প তারগুলো, চিকন তারগুলো কাটা যায়। মোটা তার হলে, শক্ত তার হলে কিন্তু দাঁত দিয়ে কাটা যায় না, তখন এটা দিয়ে ধরে ধরে সেটা খুলে ফেলে তারপর যে তার ধরে রাখা এটা দিয়ে মুছে অনেক গুরুত্বপূর্ণ তার জন্য তাছিরা হয়। এই কাজগুলো করা হয়। তার মানে কাটিং এর জন্য ওরা এই তার এইগুলো ইউজ করে, বেন্ডিং বাঁকানোর জন্য, বাঁকানোর জন্য, হোল্ড ধরে রাখার জন্য ইউজ করা হয়। আর স্লিপ জয়েন্ট যেটা আছে, এটা ধরো এই পাশে থাকলে হাঁটা একটু ছোট হয়। তার মানে যে যদি তার আরো মোটা হয় বা অনেকগুলো তার একসাথে ধরতে হয়, মানে এটারে বাম থেকে ডানে সরাই ফেললে, বামে সরাই ফেললে কি হবে, দেখছো হাঁটা আরো মোটা হয়েছে। এইটার নাম হচ্ছে স্লিপ জয়েন্ট। এই স্লিপ জয়েন্টটাকে ডানে বামে করে তুমি হাঁটাকে, খোলা জায়গাটাকে বাড়াইতে বা কমাইতে পারো, অনেকগুলো তার ধরতে সুবিধা হয়। মানে তারপর আসো প্লায়ার্স। হয়তো ক্লাস वाला তো এটা বিয়ার্স প্লায়ার্স মানে হচ্ছে একটা লম্বা লোহার একটা প্লায়ার্স এর মতো থাকে, দেখবে এরকম একটা মাথা। এইটা হচ্ছে অনেক সময় লাইনম্যানে যারা কাজ করতে যায়, ইলেকট্রিশিয়ান, এরকম একটা অংশ ঝুলে থাকে, পকেটের মধ্যে এরকম একটা জিনিস থাকে। এইটা দিয়ে অনেক কিছুই করতে পারে সে, অনেকগুলো অপশন আছে। কখনো সে ধরে রাখার জন্য এই উপর মাথাটা ইউজ করে, ধরে রাখার জন্য মাঝখানে ফাঁকা জায়গাটা এইটা ধরে রাখার জন্য ইউজ করা হয়। তারপর শক্ত করে গ্রিপ করার জন্য উপরে একটা, তারপর কাট করার জন্য দেখছো এই টাস করে দিকে চাপ দেয়, চাপ দিয়ে কাটা দেয় ধারালো দাঁতের মতো, এটা দিয়ে কাটার জন্য। তারপর এই জয়েন্ট কাটার গুলাকে এটার মধ্যে ঢুকে মোচড়া দেয়, মোচড়া দিয়ে আবার কেটে ফেলে। অনেক ধরনের মেকানিজম এই একটা জিনিসের মধ্যে আছে। এই জন্য যারা লাইনম্যান অর্থাৎ যারা রাস্তায় তারটা ঠিক করে,
তো সেই লাইনম্যান বা ইলেকট্রিশিয়ান এদের কাছে সবসময় এরকম একটা জিনিস খুব বেশি থাকে। এটা কেন হচ্ছে সাইড ক্লারিং প্লায়ার্স। তারপর দেখো প্লায়ার্স আর অনেক ধরনের হতে পারে। ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, ডায়াগোনাল কাটিং প্লায়ার দেখছো যে এটা দেখতে কেমন একটু মনে হচ্ছে ধারালো টাইপের একটা জিনিস। সুতরাং অনেকটা রূপচাঁদা মাছের মতো, তাই না? পিরানা মাছ যেটা আছে না, রূপচাঁদা না পিরানা আর কি, পিরানার মাছের মাথার মতো মনে হয় আর কি, অনেকগুলো দাঁত। পিরানার মাথা দেখলে দেখবে যে অনেক দাঁত থাকে, ধারালো। মুখটাও চেহারাটা এরকম। এটা মূলত চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটা কাটার জন্য ইউজ করা হয়, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব ধারালো হবে। অন্তত পিরানা মাছের মাথার মতো আর কি, সব মানে খুব ধারালো দাঁত থাকে এখানে। তো এটা মূলত কাটার জন্য ইউজ করা হয়। আর এই কাটিং জগুলাকে এখানে একটা অ্যাঙ্গেল আছে এই যে এই জায়গায়, এগুলার ডানে বামে করে তুমি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারো, কখনো সোজা কখনো বাঁকা, তারা যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী করতে পারো। তারপরে দেখো এই যে তারের মাথায় লাগায় টিপ দিলে তার কাটা যায়, এদিকে দিয়ে মোচড় দিলে তার ছিঁড়ে যায়। তো মোটামুটি মূলত এই ডায়াগোনাল প্লায়ারটা কাটার জন্য ইউজ করা হয়। তারপরে দেখো এই যে প্লায়ার্স এর মধ্যে লং নোজ প্লায়ার্স, লং নোজ প্লায়ার্স মানে হচ্ছে তার নাকটা অনেক লম্বা, অর্থাৎ তার এই মুখটা দেখো অনেক লম্বা, এর তুলনায় দেখলে বোঝা যাচ্ছে যে মাথাটা অনেক লম্বা এবং চিকন শার্প। যতই সামনে গেছে ততই চোক্কা হয়ে সূচের মতো হয়ে গেছে একদম। তো এটাকে ইউজ করা হয়, এটা হচ্ছে গ্রিপ স্মল অবজেক্টস অর অবজেক্টস ইন টাইট লোকেশন। তো এমন একটা জায়গায় তুমি কাজ করতে গেছো, হঠাৎ করে ছোট একটা ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে তোমার প্যারেটটা পড়ে গেছে, ছিদ্রের মধ্যে তোমার স্ক্রুটা পড়ে গেছে, তুমি চোখ দিয়ে দেখতেছো দেখা যাচ্ছে, কিন্তু হাত ঢুকাইতে পারতেছো না, কারণ খুবই ছিদ্রটা খুবই সূক্ষ্ম এবং ছোট, মানে চিকন। এই জন্য তুমি হাত ঢুকাইতে পারতেছো না বা দেখতেছো না, আনবা কেমনে? আনার জন্য তখন এইটা লাগবে, এই মাথাটা সূক্ষ্ম, তো এটা একদম ওই পর্যন্ত ঢুকে তারপরে স্ক্রুটারে ধরে ধরে টান দিয়ে নিয়ে আসে। মূলত এটা গ্রিপ করার জন্য ইউজ করা হয়, যে জায়গাগুলোতে আমরা হাত ঢুকাইতে পারবো না বা কোনোভাবে আনা সম্ভব না, গ্রিপ করতে পারতেছি না, সেই জায়গাগুলোতে এগুলো ইউজ করা হয়। এগুলোর মাথার মধ্যে দেখো লং পয়েন্টেড jaws which allow the tips to reach into narrow openings or groups of small objects। এই যে এই ন্যারো জ বলতে বোঝাচ্ছে এই মাথাটা খুবই চিকন এবং অনেক লম্বা, বিভিন্ন শেপের আছে, অনেক লম্বা অনেক সুচালো আছে। এই জন্য তোমার যে জায়গাগুলোতে ন্যারো ওপেনিংস অর্থাৎ অথবা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে স্পেসটা খুবই কম, ধরা যায় না ঠিক মতো, তখন তুমি এটা দিয়ে ধরতে পারো, এটা দিয়ে ধরতে পারো বা টান দিয়ে বের করে নিয়ে আসতে পারো। তারপরে মেইন টেস্টার আমরা সবাই জানি, এটার সাথে পরিচিত, যে এটা আসলে আমরা ইউজ করি যে এখানে কন্ডাক্টিং পাথ আছে কিনা, মানে কারেন্ট ফ্লো করবে কিনা বা ভোল্টেজ আছে কিনা, সেগুলা কারেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য। তো এটা বোঝার জন্য সারাদিন যদি আপনি ধরে রাখো কি হবে, এটার মধ্যে যে কোনোদিনও বোঝা যাবে না কারেন্ট আছে কিনা, যখনই হাত দিয়ে প্রেস করবা তখনই দেখবে জায়গায় লাইট জ্বলতেছে, তার মানে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। তুমি যখন হাত দিয়ে দিচ্ছ তখন গ্রাউন্ডের সাথে কানেকশন পাচ্ছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে, এই জন্য সামান্য একটা ভোল্টেজ এখান দিয়ে আসতেছে, আর ওটা কি হইতেছে, এখানে লাইটটা জ্বলতেছে, তার মানে এই জায়গার মধ্যে কি আছে, ফেজ অর্থাৎ পাওয়ার সাপ্লাই আছে বা ভোল্টেজ আছে। তারপরে এটা দিয়ে আবার টুকটাক কাজও করা যায়, এটা দিয়ে ওই যে স্ক্রু ড্রাইভার স্ক্রু এর যে কাজ তোমার টেস্টারটা দিয়ে অনেক সময় ওই যে আমরা প্রথমে যেটা দেখে আসছিলাম না, একটা ড্রাইভার ওই ড্রাইভার ফ্ল্যাট হেড ড্রাইভার, ওইটার কাজ ওইটা দিয়ে অনেক সময় করা হয়, কিন্তু আসলে ওইটার জন্য তৈরি করা হয় নাই, কারণ এটা এত হেভি স্ট্রং না আর কি, এই জন্য খুব বাইরে বাইরে করতে গেলে এটা ভেঙে যাবে প্লাস্টিকটা। এটা শুধুমাত্র আসলে কারেন্ট আসছে কিনা সেটা চেক করার জন্য ইউজ করছে। তারপর হ্যামার, হ্যামার মানে হাতুড়ি, এই হাতুড়ি গুলো হচ্ছে কোনো একটা জিনিসকে ভাঙার জন্য ইউজ করা হয়। তো ভাঙা বলতে তুমি যে আস্তর করছো, আস্তর করার আগে দিয়ে তুমি তো চ্যানেল করছো, চ্যানেল করার সময় ইট গুলাকে অনেক সময় ভাঙতে হয়, ইট গুলাকে ভাঙিয়ে চ্যানেলটাকে বড় করতে হয়, অথবা অনেক সময় চ্যানেলের মধ্যে কিছু এবড়ো থেবড়ো অংশ থাকে, এগুলো ভাঙতে হয়, যেমন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এগুলো ভাঙি। দুই ধরনের হাতুড়ি আছে, একটা হচ্ছে বল পেন হ্যামার আর একটা হচ্ছে বল পিন হ্যামার আর একটা হচ্ছে ক্ল হ্যামার। এই বল পিন হ্যামার কি আমরা দেখতেছি এরকম, এই যে ইট ভাঙার জন্য অনেক সময় দেখা যায় চ্যানেলটা করছো, চ্যানেলটা এক জায়গায় এসে ন্যারো হয়ে গেছে, পাইপ ঢুকতেছে না, এটা ইট বের হয়ে গেছে, কারণ এটা বাড়ি দিয়ে ভাঙি, ভাঙিয়ে ইট ঢুকে, কখনো এটা দিয়ে বাড়ি দিয়ে কখনো এটা বাড়ি দিয়ে, এটা দিয়ে বাড়ি দিয়ে ভেঙে তারপর স্পেস করে। তো এটা হচ্ছে উডেন ব্যাটেল ইনটু নেইলস ইনটু উডেন ব্যাটেল ফর দ্য কাটিং ওয়াল প্লাস্টার এন্ড ব্রিক্স। অনেক সময় প্লাস্টার করে গেছে, প্লাস্টার ভাঙতে হবে, প্লাস্টার ভাঙানোর জন্য, ইট ভাঙার জন্য, অথবা কাঠের যদি হয়, অনেক সময় তো পুরানো বাড়ি হলে তোমার ওয়ারিংটা করে কাঠের উপরে, কাঠের ফ্রেমের উপরে করে, তখন তো ওয়াল ওয়াল থাকে না, টিনের ঘর। তুমি যে কিছু কিছু জায়গাগুলোতে কাঠ বসায়, যে জায়গাগুলোতে কাঠ বসায় কলাম করে, ওই কাঠের উপর দিয়ে অনেক সময় প্যারেক লাগানোর জন্য বা তোমার হচ্ছে যে ব্যাটেন হোল্ডার গুলো লাগানোর জন্য এটাকে ইউজ করা হয়। এবং তারপরে অনেক আরেকটা হ্যামার আছে ক্ল হ্যামার। ক্ল হ্যামার দেখছো ওই যে কাঁকড়ার পা দেখছো না, কাঁকড়ার পায়ের মতো, কাঁকড়ার পায়ের সামনে আঙুল দিলে কি হয়, চিপ দিয়ে ধরে একটা কামড় দেয়, এরকম একটা কাঁকড়ার পায়ের মতো একটা অংশ থাকে, দুই দিকে ফাঁক করা একটা অংশ থাকে, এইটাই বাঁকানো, এটা ইউজ করা হয় হচ্ছে প্যারেক খোলার জন্য। আসলে তুমি একটা জায়গায় প্যারেক দিয়ে ফেলছো, এই প্যারেকটাকে খোলার জন্য কি করবে, আংটার মধ্যে লাগায় জোরে টান দিলে প্যারেকটা উঠে আসে।
তারপরে হচ্ছে অনেক সময় কাঠের গায়ে করার সময় কাঠের গায়ে ভুলে একটা প্যারেক বসেছিল, সেই প্যারেকটা উঠানোর জন্য ইউজ করা হয়। অথবা কাঠের গায়ে এবড়ো তেবড়ো কিছু অংশ আছে সেগুলো খুলে ফেলার জন্য এটা ইউজ করা হয়। অথবা প্লাস্টার বোর্ড ভাঙার জন্য অনেক সময় এটা ইউজ করা হয়। মূলত এটা হচ্ছে কোনো একটা জিনিসকে টান দিয়ে বের করার জন্য অথবা ভিতরে নেওয়ার জন্য এই জিনিসগুলো ইউজ করা হয় আর কি, এই পরিমাণ। তো হ্যামার নিয়ে কাজ করার পর অবশ্যই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নাহলে দিন শেষে কি হবে, যে বাড়ি খেয়ে হাত একদম কলা গাছের মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বি কেয়ারফুল। তারপর হচ্ছে উডেন স, স মানে হচ্ছে করাত। এই করাতটা সবচেয়ে বেশি দেখা যায় হলো কাঠমিস্ত্রি আছে, মাঝে মাঝে বাসা বাড়িতেও দেখা যায়, ইদানিং বাসা বাড়িতেও থাকে। তো এগুলো হচ্ছে কাটার জন্য, কি কাটার জন্য, প্লাস্টিক কাটার জন্য, লোহা কাটার জন্য, পাইপ কাটার জন্য, বিভিন্ন টাইপের। উড স হচ্ছে এটা কাঠ কাটার জন্য মূলত এটা। আর এই কেবল স এগুলো বিভিন্ন কাজের জন্য, সূক্ষ্ম জায়গাগুলোতে ঢুকে এটা কাটার জন্য এটা ইউজ করা হয়। তো আমরা একটু উডেন সটা দেখি। তো এইটার কাজ আসলে কি, যার কাজ যেটা, আপেল কাটার জন্য কিন্তু এই তোমার করাত লাগে না, এটা ছুরি দিয়ে কাটা যায়। সুতরাং করাত পাইছো দেখে মনে করো সব কেটে ফেলবে, তাহলে কিন্তু বিপদ আছে। এটা যে স্পেসিফিক কাজ সেটাই তোমার করতে হবে এটা দিয়ে। তারপর হ্যাকসো আছে, হ্যাকসোটাও দেখা যায় অনেক সময়। এই যে কন্ডুইট কেবলস, অর্থাৎ তোমার পাইপের যে পাইপ গুলো আছে, লোহার পাইপ বলো, প্লাস্টিকের পাইপ বলো, এগুলা কাটার জন্য অনেক সময় এই কাঠি হ্যাকসোটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে উড চিজেল আর কোল্ড চিজেল। এগুলো হচ্ছে কি ওই যে সবচেয়ে তোমাদের মানে কোথায় দেখছো দেখছো নাকি কোথাও এটা কেউ, সবাই এটা দেখছো, এটা হচ্ছে কার কাছে বেশি থাকে, কাঠমিস্ত্রি যে, তার কাছে সবচেয়ে বেশি এটা থাকে। সে কি করে, হাতুড়ি দিয়ে কাঠের গায়ে ধরে ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কাঠের চলতাটা উঠে দেয়। কাঠের চলতাটা উঠলে কি হয়, ভিতরের প্রেসটা সেটারে ঘষে বার্নিশ করে দেয়। তো এটা হচ্ছে কাঠমিস্ত্রি ইউজ করে কাঠের চলতা তোলার জন্য, বুঝছো। তো এটার মাথাটা হচ্ছে এরকম বিভিন্ন হেড থাকে, ধারালো বিভিন্ন শেপের, এগুলো লাগায় সে ওই চলতাটা তুলে দেয়। তো আমরা যখন ওয়ারিং করবো, যদি সেটা কাঠের ওয়ারিং করতে পারি তাহলে তো খুবই ভালো জিনিস। সেই কাঠের চলতাগুলো অনেক সময় অপ্রতিরোধ থাকে, সেগুলো উঠানোর জন্য এটা ইউজ করা হয়, এটা দিয়ে বাড়ি দিয়ে আমরা উঠাই। অথবা প্লাস্টার যদি বেশি একটা কাজে ধরে এই তো অংশ থাকে, এগুলোকে স্মুথ করার জন্য এগুলো দিয়ে ঘষিয়ে তারপরে একটু বাইরে দিয়ে এটাকে সমান করা হয় আর কি। তারপর আসো এই যে দেখো কাঠমিস্ত্রি যে কাজটা করে সেটা হচ্ছে সিজল দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে চলতে তুলে। আর আমি কি কাজ করব, আমার কাজ হচ্ছে এটা, এই যে এখান দিয়ে পাইপগুলো এসে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে এখানে আসছে, এই জায়গার উপরে সুইচ বোর্ডটা বসানো থাকে। আর এই যে তারগুলো এসে সব একটা একটা করে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন রুম থেকে তার আসছে, বা বিভিন্ন পয়েন্ট থেকে তার আইসা সুইচ বোর্ডের সাথে কানেক্ট হচ্ছে। এইগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা অনেক সময় ঠিকমতো থাকে না, তখন এগুলারে বাড়ানো কমানোর জন্য হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এগুলো সমান করে ইকুয়াল স্পেস তৈরি করে, গর্ত তৈরি করে তারপরে পাইপগুলো নামানো হয়, তার নামানো হয়। তারপরে হ্যান্ড্রিল হচ্ছে এটা, হ্যান্ড্রিল হচ্ছে ইট ইজ অফেন রিকোয়ার। তুমি যখন কাঠের উপরে ওয়ারিং করতে যাও, টিনের ঘরগুলোতে যখন কাঠের কলামের উপরে ওয়ারিং করতে হয়, তখন সেগুলোর উপরে তোমাকে কিছু পয়েন্ট সিলেক্ট করে ব্লক করতে হয়, এবং যেগুলোর উপরে বোর্ড বসাবা। তো ছিদ্র করার সময় কি করতে হয়, ছিদ্র করার সময় প্রথমে এই হ্যান্ড্রিলটা দিয়ে, ওইখানে তো কাঠ তো নরম জিনিস, ওইটার উপরে ঠিক পয়েন্টটাতে আগে পেন্সিল দিয়ে একটা ফুটা দেয় যে এই জায়গায় আমি ছিদ্রটা করবো, কারণ এখানে ক্লিপ বসাইতে হবে। তার টানার জন্য তো এই ঠিক ছিদ্র যেখানে পেন্সিল দিয়ে ফুটা দিয়েছে সেটার উপরে এটা ধরে এটা জোরে প্রেস করে ঘুরাইলে কি আস্তে আস্তে এটা ঢুকে যায়, কারণ কাঠটা নরম, কাঠের মধ্যে এটা ঢুকে যায়। কাঠের জন্য তো তুমি ড্রিল মেশিন আনতে পারবে না, ড্রিল মেশিন দিয়ে তার কেউ কাঠ ছিদ্র করবে না। ড্রিল মেশিন দিয়ে করবো হচ্ছে বিল্ডিং এর ছিদ্র, ওয়ালের ছিদ্র, সেটা ড্রিল মেশিন দিয়ে। কাঠের ক্ষেত্রে করার জন্য এই হ্যান্ডেলটা ইউজ করা হয়, এটা দিয়ে ছিদ্রটা করে, তারপর ওখানে ক্লিপ দিয়ে আটকানো হয় আর কি। তো আবার ড্রিলের ক্ষেত্রে আমার সাধারণত এরকম দেখবো, যে ড্রিল মেশিন নিয়ে আসে তার কাছে একটা বড় একটা সুটকেসের মধ্যে থাকে, সুটকেসটা খুললে দেখবে এক জায়গায় ড্রিল মেশিনটা বসানো থাকে, আরেক জায়গায় এরকম অসংখ্য হেড থাকে। তো সে যেটা চিন্তা করে যে রয়্যাল প্লাগ দিবে না কি দিবে, সেটা চিন্তা করে ওই মাথার মধ্যে লাগায়। তো এটা হচ্ছে কি, টুইস্ট ড্রিলটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, যেটা হচ্ছে রয়্যাল প্লাগ দিয়ে ভালো মতো আটকায় ওর উপর প্যারেক বসায়। তো এই মেটালের গায়ে সাধারণত এই ড্রিল হুলটা ইউজ করা হয়। মেটালের উপরে তুমি যখন ছিদ্র করতে যাও, তখন এই টুইস্ট ড্রিলটা ইউজ করা হয়। তো রেঞ্চ, এটা সবার সাথে আমরা পরিচিত। দুই ধরনের রেঞ্চ আছে, একটা ওপেন এন্ড রেঞ্চ, এই মাথাও খোলা এই মাথাও খোলা, ওপেন এন্ড। আর কম্বিনেশন রেঞ্চ মানে হচ্ছে এক মাথা খোলা আর এক মাথা হচ্ছে কি তোমার বন্ধ। তো এগুলা কি কাজ ইউজ করে, এগুলো হচ্ছে স্ক্রু এর মাথা ধরে, এটা এই টাইপের জন্য এগুলো ইউজ করা। এইটা এটার মধ্যে ঢুকে জোরে ডান বাম করে, কখনো টাইট দেয় কখনো খুলে নিয়ে আসে। আবার এই যা দিয়ে কি করে, সেম মাপের যদি হয় তাহলে এটার ভিতরে ঢুকে জোরে ডান বাম করে, ডান বাম করে এটা খুলে আসে আর কি। এই ধরনের রেঞ্জ গুলো খুবই পপুলার। তো যারা এগুলা কাজ করে ওরা জানে যে এটার স্ক্রু গুলা কোন টাইপের, সে অনুযায়ী নাম্বার বলে, এরা বলে 5 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার।
এরকম বিভিন্ন নাম আছে। ধরো স্ক্রু, যারা গাড়ির কাজ করে মেকানিক্স, অথবা তোমার যারা এই গাড়ির কাজ যেগুলো যারাই করে বা যাদের খুব এই টুলস গুলো প্রয়োজন, এই রেঞ্জ গুলো স্ক্রু গুলো যে টাইট দেওয়ার জন্য ওদের এটা নাম্বারিং করা থাকে। ওরা এটা বলে 3 নাম্বার, নাহলে 5 নাম্বার। 3 নাম্বার বলে ওরা বুঝে, স্ক্রু সাইজ দেখে ওরা বুঝে এটা 3 নাম্বার, ডায়ামিটার অথবা 3 সেন্টিমিটার এরকম কিছু একটা। 3 নাম্বার সাথে 3 নাম্বার মিলবে, তো 3 নাম্বার বলে আইনে এটা দেয়। সুতরাং এগুলো ছাড়া আসলে কাজ করাটা খুবই টাফ। তো ওয়ারিং এর ক্ষেত্রেও এরকম কিছু জিনিস লাগে আর কি আমাদের। রেঞ্জটা তো আমরা দেখছি, অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটা হচ্ছে একই কাজ। এটা কমায়া বাড়াইয়া স্ক্রুর সাথে আটকায়, আটকে ডান বাম করে টাইট মোচড় দেয়, পাইপ মোচড় দেয়, অথবা ট্যাপ লাগায়, এই কাজগুলো এটা দিয়ে করে আর কি। এই পাইপ রেঞ্জ দিয়ে একই কাজ করে। এটার নাম কি বল? তো ফাইলস হচ্ছে কি, ফাইলস হচ্ছে তোমার এগুলো হচ্ছে ওই যে নেল কাটার, যে নেল কাটার পরে নেল কাটার পিছনে দেখছো একটা মানে এককভাবে একটা অংশ থাকে, কাজ কাটা, এটার উপরে আঙুলটা ঘষে কি করি আমরা, সমান করি না, যে নোটটা কাটছে সেটা সমান করি, এরকম কিছু অংশ তোমার এই ফাইলস বলতে বোঝাচ্ছে। কোনো একটা মেটেল তুমি কাটছো, পাইপ কাটার পরে, কাটার পরে লোহার পাইপ কাটার পরে মাথাটা কি হয়, ধারালো হয়ে থাকে না, এইটা দিয়ে ঘষা, এই পাইপটা দিয়ে ঘষা মাথাটা কি সমান করে। তো বিভিন্ন শেপের আছে, যাতে করে বিভিন্ন শেপের ঘষলে বিভিন্ন ধরনের চেহারা হয়, বা বিভিন্ন টাইপের তোমার পাইপ যে আছে কাটছো, কোনোটা গোলাকার পাইপ, কোনোটা সিলিন্ড্রিকাল, কোনোটা অর্ধচন্দ্রাকার, কোনোটা এরকম, এগুলোর জন্য এই টাইপের বিভিন্ন ধরনের ফাইলস আছে, ওগুলো দিয়ে ঘষা সমান করে। মূল কাজ হচ্ছে, ফাইলসের মূল কাজ হচ্ছে যে মেটাল অথবা কনস্ট্রাকশন সারফেসে যে রাফ অংশগুলো আছে সেগুলাকে আমরা সমান করি এইগুলো দিয়ে ঘষা। তো প্লাম্বব, এটাও তোমরা অনেকে দেখছো, সবচেয়ে বেশি দেখছো, জিজ্ঞেস করি যে রাজমিস্ত্রির কাছে দেখছো, রাজমিস্ত্রি যখন ওয়াল বানায়, ওয়াল তৈরি করে, তখন উপর থেকে জিজ্ঞেস করে সমান হয়েছে নি, তখন বলে যে সমান হয়েছে। এখন তারা কি করে, এরপর আস্তে আস্তে সিমেন্ট দেওয়া শুরু করে। মানে এইটা আসলে লেভেলিং এর জন্য use করে। এটা হচ্ছে একটা ওয়েট, এখানে একটা লোহার ওয়েট থাকে বা একটা হেভি ওয়েট থাকে। সে কি করে, উপর থেকে এটা ঝুলিয়ে দেয় এবং নিচের প্রান্ত আইসা মাটির সাথে টাচ করে। তারপরে সে বলে যে এইটা হলো পুরোটা ভার্টিক্যাল লাইন, তো সুতরাং এই লাইন বরাবর এবার সে ওয়ালটা করা শুরু করে, ইট গাঁথা শুরু করে। নাহলে সমান হবে, নাহলে কি করবে, ইট গাঁথতে গাঁথতে উপরে যায়, দেখে একদিকে নিচে ছিল সোজা, উপরে কি হয়ে গেছে, আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে। এটা যাতে না হয় তার জন্য এটা ঝুলিয়ে রাখে সে। এটা হচ্ছে কি রেফারেন্স, ভার্টিক্যাল রেফারেন্স রেফারেন্স লাইন তোমার ক্রিয়েট করার জন্য এই প্লাম ববটা ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করে রাজমিস্ত্রি ওয়াল তৈরি করার কাজে আর কি। তারপর আসলে মানে মূল কাজ হচ্ছে এটার ভার্টিক্যাল রেফারেন্স লাইন ক্রিয়েট করার জন্য। তার পাইপ ভাইস মানে হচ্ছে এইটা, এই জিনিসগুলো থাকে তোমরা অনেক আগে, আজ থেকে ধরো 20-25 বছর আগে বা 15-20 বছর আগে ও জমে তো আবার চলছে। টিডি করতো, যা ইচ্ছা তাই করতো, অনেক সময় কেটে ফেলতো এটা দিয়ে ঘুরে। তো এখন কনস্ট্রাকশনের কাজগুলো আর কি রাস্তাঘাটে এইসব জিনিসপত্র নিয়ে বসে থাকা লাগে না। এরা মোটামুটি একটা করাতের মতো আছে, ইলেকট্রিক করাত, এগুলো দিয়ে যা যা করার ভিতরে করে তারপরে বড় বড় জিনিস বসাইয়া এগুলো করে, এগুলো তারপর অনেক জায়গায় থাকতে পারে। এটার মূল কাজ হচ্ছে কনক্রিটের, তোমার কনক্রিট কাটার জন্য, বাঁকানোর জন্য। এটা তো লোহার পাইপ, এটা তুমি চাইলে বাঁকাইতে পারবে না, কিন্তু তোমার তো ধরো ওয়ারিংটা উঠছে এইভাবে, এভাবে যাইয়া এভাবে উঠছে, এই পাইপটা তোমার বাঁকাইতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেমনে বাঁকাবে, এটা তার দিয়ে বাঁকানো সম্ভব না, তখন এটা দিয়ে চোখ দিয়ে প্রেসার দেয়, দিয়ে এটা উঠে ফেলে, উঠে বাঁকায় অথবা কাইটা ফেলার জন্য, বিভিন্ন কাজের জন্য এগুলো ইউজ করা হয়। তারপরে দেখো এই যে এটা আছে পাইপ বাঁকানোর জন্য, যে এটার মধ্যে ঢুকাইয়া বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকানো যায়, যেমন বাঁকাইতে চাও এগুলোকে অ্যাডজাস্ট করে ওই অনুযায়ী বাঁকানো যায়। এটাও বাঁকাইছে, বিভিন্ন জিনিসগুলা কন্ডুইট বেন্ডিং টেকনিক থাকে। তারপরে এটা হচ্ছে কি, এটা একটা টুল, এটার মধ্যে ওটা আছে বিভিন্ন দিয়ে করে 90 ডিগ্রি, 180 ডিগ্রি যা ইচ্ছা চলা যায়। তারপর দেখো সেন্টার পাঞ্চ, মানে হচ্ছে একদম সূক্ষ্ম একটা চিকন, যে ছিদ্র, চিকন একটা তোমার লোহার স্টিলের মতো আছে, এটার মাথায় হোল্ডারের মতো থাকে, ওটা স্ক্রু ড্রাইভারের মতো, কিন্তু একদম চিকন সূক্ষ্ম। এটা হচ্ছে কি, তুমি ধরো কাঠের গায়ে অথবা মেটালের গায়ে অথবা বিল্ডিং এর গায়ে ছিদ্র করবা, তো ছিদ্র করার জন্য তুমি আগে তো দেখতে হবে ছিদ্রটা সোজা হয়েছে কিনা, লাইনগুলো সোজা হয়েছে কিনা, তার মানে একটা পয়েন্ট দেয়, পেন্সিল দিয়ে একটা পয়েন্ট দিলে তো অনেক সময় দেখা যায় না, এই জন্য ওরা কি করে, যে জায়গায় ড্রিল করতে হবে সেই জায়গায় এই মাথাটা বসায় একটা ফুটা দেয়, বাড়ি দিয়ে একটা ছিদ্র করে, ছোট্ট ছিদ্র করে, পরে তারপরে এই ছিদ্রগুলোতে এসে ড্রিল করে। তার মানে সেন্টার পাসটা হচ্ছে কোনো একটা ড্রিল করার আগে যে স্টার্টিং হোলটা করতে হয়, ওই ড্রিল করার আগে একটা স্টার্টিং হোল ক্রিয়েট করার জন্য সেন্টার পাসটা ইউজ করা হয়। তারপরে তুমি ড্রিল মেশিন বসে এটাকে ড্রিল করে ফেলে। তো গ্লো ল্যাম্প হচ্ছে কি, গ্লো ল্যাম্প হচ্ছে সোল্ডারিং এবং কেবল জয়েন্টিং পারপাস ইউজ করা হয়। তো সোল্ডারিং মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে
কন্ডুইটের কাজ করার সময় পাইপ জোড়া দিতে হয়, অথবা তোমার জোড়া জোড়া জিনিসটাকে ভাঙতে হয়, অথবা দুইটা জিনিস একসাথে জোড়া দিতে হয়। কারণ এটা কি করবে, জোড়া দেওয়ার জন্য তো আর সোল্ডারিং আয়রন তো আর লাগবে একটা। সো ওই জায়গার মধ্যে তো আর তুমি যে ল্যাবে যে সোল্ডারিং আয়রন করো সেটা দিলে তো হবে না। তো সেই জায়গার মধ্যে ওরা কি করে, এই ব্লো ল্যাম্পটা ইউজ করে। এটা হচ্ছে হাই প্রেসার ক্রিয়েট করতে পারে, হাই টেম্পারেচার ক্রিয়েট করতে পারে, দুইটা জিনিস। ইউজুয়ালি কেরোসিন অয়েল ইজ বার্ন ইন টুইন। এটার মধ্যে কেরোসিন অয়েল থাকে, কেরোসিন অয়েল দিয়ে তারপরে কি করে, সামনে একটা এই প্রেসারটা রিলিজ করে সামনে একটা আগুন জ্বালায় দেয়। আগুন জ্বালিয়ে দিলে গ্যাসের কারণে আগুন ক্রিয়েট হয়, বাট এর হাই প্রেসারের কারণে এখানে হাই টেম্পারেচার রাইজ করে স্পার্কের মতো। ওই যে অনেকটা তোমরা দেখছো না, ওই যে রাস্তাঘাটে যে ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে দেখো না একটা লোক ওই যে একটা গ্লাস তার চোখের মধ্যে ধরে, ধরে আরেকটা অক্সিএসিলিন শিখা নীল আলো জ্বলে, এটা দিয়ে কি করে ওই যে যে জায়গায় জোড়া দিতে হবে সেই জায়গায় লাগায়। লাগালে কি হবে, হাই হিটে ওই জায়গাটা গরমে গলে যায়, তারপরে দুইটা জিনিস একসাথে ধরে জোড়া দিয়ে দেয়। তো বাসা বাড়িতে তো আর এগুলা নিয়ে সম্ভব না, এত বড় জিনিস আনতে। তখন ওরা এরকম একটা জিনিস ইউজ করে। তো হঠাৎ করে কোনো একটা তার ছুটে গেছে, কোন একটা পাইপ ছুটে গেছে, অথবা কোন একটা জিনিস কেবলকে সোল্ডারিং করতে হবে, তখন ওরা এই জিনিসটা দিয়ে এটা করে ফেলে আর কি। এটাকে ব্লো ল্যাম্প বলে। তার মানে হাই প্রডিউস করতে পারে, কেরোসিন অয়েল তার মধ্যে আছে। তার মূল কাজ হচ্ছে সোল্ডারিং এবং কেবল জয়েন্টিং পারপাস। দুইটা কেবলকে সোল্ডারিং করা অথবা জয়েন্টটাকে ডিসজয়েন্ট করা, এই কাজগুলোর জন্য এটা ইউজ করা হয়। তারপরে আমরা এই স্লাইডটাতে কি দেখলাম আসলে, আমরা এই স্লাইডটাতে দেখলাম যে টাইপস অফ হ্যান্ড টুলস, যে ওয়্যারিং করার জন্য কি কি টাইপের টুলস আমার দরকার, টুলস এন্ড দেয়ার ইউজেস, এবং টুলস গুলোর চেহারা দেখছি এবং তাদের ব্যবহারটা মোটামুটি জানলাম যে কোন কোন কাজ ইউজ করা হয়। ফ্যাক্টরস টু কনসিডার when সিলেক্টিং টুলস, তারপরে কি হলো, তারপরে হচ্ছে কোন কাজের জন্য কোন টুলসটা ইউজ করতে পারবো সেটা আমরা বুঝতে পারলাম। এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্লাইড। তো তারপরে কি হবে, তারপরে ঘটনাটা অনেকটা এরকম হবে। সবকিছু জানার পরে এখন আমাকে আসলে ফিল্ডে নামার সময় হয়েছে। সাতুরি পারো, রেঞ্জ পারো, স্ক্রু ড্রাইভার পারো, এটা নিয়ে আসলে তোমাকে কাজে নামতে হবে। কাজে যদি না নামো বুঝতে পারবো না ঘটনাটা কি ঘটছে। শুধু বই পড়ে যদি এটার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আসলে তার কোন দিক দিয়ে টানে আর কেমনে টানে সেটা কোনোদিনও বুঝতে পারবে না। এই জন্য দুই একবার ওয়ারিং করার সময় যায় যদি স্পটে দেখো এই যন্ত্রপাতিগুলো নিয়ে, তাহলে আসলে বুঝতে পারবা যে কোনটা কোন কাজের জন্য আসলে পারফেক্ট এবং কেন পারফেক্ট, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই 2 নম্বর স্লাইডটা আজকে শেষ করলাম। এখন বলো দেখি 2 নম্বর স্লাইড বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, স্যার, বলো। কতদিন আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় অনেকের নাম লিখতে পারে নাই, ওদের ব্যাপারে কি করা যায়? ওদের ব্যাপারে নেক্সট যখন একটা ক্লাস নিব তখন জানাবো না, বুঝছো? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই 2টা স্লাইড গেল। এরপরে আসো, স্যার আমাদের দুইটা থেকে ক্লাস ছিল 21 ব্যাচের। ঠিক আছে, তাহলে আজকে 2টা স্লাইড করাবো। আর তোমাদের ক্লাস টেস্ট কবে দিবা বলো দেখি, 2টা ক্লাস টেস্টের ডেট ফিক্সড করো, কবে কবে দিবা। তোমাদের হচ্ছে আজকে তো 13 তারিখ, তুমি হচ্ছে ধরো 20 তারিখের অ্যারাউন্ড একটা, 28 তারিখের মধ্যে একটা, মানে এই মাসের মধ্যে 2টা ক্লাস টেস্ট দেওয়ার ডেট ফিক্সড করো। 2টা ক্লাস টেস্ট। আর তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা হবে, তোমাদের তো দুজনেরই ল্যাব, তাই না? জি স্যার। ল্যাব হয়েছে যেহেতু, ল্যাব মানে হচ্ছে 2টা কুইজ নিব আমি, 2টা কুইজে 20 40, অ্যাটেন্ডেন্স হচ্ছে 20, এলো 60। তারপর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট নিব, অ্যাসাইনমেন্ট হচ্ছে 40, এই হচ্ছে 100। অ্যাসাইনমেন্ট 2জন করে গ্রুপ করবা, এটা যখন সময় হবে তখন জানাই দিব আর কি। অ্যাসাইনমেন্টটা কিভাবে অটোক্যাডও দিতে পারো, আর্ট পেপারও লিখেও দিতে পারো, তো এটা পরে জানাই দিব। আপাতত আমাকে হচ্ছে নেক্সট ক্লাসের আগেই আমাকে কালকে পরশুর মধ্যে আমাকে 2টা ক্লাস টেস্টের শিডিউল জানাই দিবা। 2 ব্যাচের সাথে একসাথে, 2 ব্যাচের একসাথে নিব, একই দিন নিব। সুতরাং 2 ব্যাচ একসাথেই আমাকে জানাবা কোন দিন তোমাদের ফ্রি টাইম আছে। কালকে বা পরশুর মধ্যে আমাকে জানাই দিবা, ওই মাসের মধ্যে 2টা ডেট দিবা, বুঝছো? রোজার আগে শেষ করবো 2টা ক্লাস টেস্ট। আমাদের ঠিক আছে, টার্ম টেস্ট আছে, টার্ম টেস্ট, ল্যাব ফাইনাল, কুইজ। কিছু করার নাই। এতদিন তো রিল্যাক্স দিছি, এতদিন তো অনেকগুলো কাজটা শেষ হয়ে যাওয়ার কথা, বুঝছো? শেষ উইকে সব নেওয়া ছিল। কিছু করার নাই, কিন্তু দিতে হবে তোমাকে। তাহলে আমারটা আগে দিয়ে দাও, আজকে তো 13 তারিখ, তুমি হচ্ছে আমারটা 20 তারিখের আগে দিয়ে দাও একটা, তারপরে একটা দিলা, বুঝছো? তুমি আমাকে জানাও, কালকে বসে মধ্যে জানাইবা অবশ্যই, রোজার মধ্যেই। 2-3 এরপরে মার্চ মাসে নেওয়া যাবে না, বুঝছো? ডেটটা যদি 25 তারিখ পর্যন্ত ফ্লেক্সিবল করা যেত TT1 এর, তাহলে মনে হয় আমরা একটু সুবিধা পাই। তোমার টিটি ডেট কবে, নেক্সট ডেট কবে বলো আমার, দিই কোনো ডেট অ্যানাউন্স হয়েছে? 17 তারিখ আছে, 19 তারিখ আছে, 22 তারিখ আছে, 23 তারিখ আছে। 24 তারিখ আছে স্যার। 17, 19, 22, 23, 24। 22, 23, 24 সিটি। জি স্যার।
অ্যাকচুয়ালি স্যার 22 তারিখ নাই, 23, 24, 22 তারিখ শনিবার। 24। জি স্যার। তাহলে তোমরা তোমাদের বন্ধ কবে, কত তারিখ পর্যন্ত? 13 তারিখের পর থেকে তো সম্ভব। হ্যাঁ